আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু 28 বছর বয়সী যুবকের, কান্নায় ভেঙে পড়ল পরিবার। অভিযোগ, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত পেশেন্ট পড়েছিল, তারপরেও তাকে ভর্তি নেওয়া হয়নি। কোন্নগরে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের, দুই পায়ের উপর দিয়ে লরি চলে যায়। শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়, কিন্তু আরজি কর নিয়ে আসার পরেও পরিষেবা মেলেনি। হাসপাতালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। ততক্ষণে নাগারে রক্তপাতে ঝিমিয়ে পড়ছিল রোগী। অবশেষে 12টার সময় মৃত্যু হয় তার। পরিষেবা সচল রেখে আন্দোলন চালু থাকুক আরজি পরিবারের লোকেদের। তখন বাড়ি বলছে, দিদি আপনি কোথায়? আমি বলছি এই তো ঘরে আছি। বলে শিগগিরই উঠুন, আপনার নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের বাড়ি ওনাকেও একজন করেছে। তখন বলছে যে ঠিক আছে আমি যাচ্ছি। কোথায় হয়েছে? বললো না ওই অরবিন্দ স্ট্যাচুটার ওখানে। আমি ছুটে এসে দেখছি ও ক্যাচরাচ্ছে, মনে হয় পা ফা মনে হয় মানে একদম। কখন নিয়ে এলেন? আরজি করে কখন নিয়ে এসেছিলেন? আরজি কলে নিয়ে এসেছি আমরা তখন 10টা এরকম বোধহয় হবে, 9:30 10টা হবে। 10টা না 9টার সময় নিয়ে আপনি সামনে আসুন, আপনি সামনে আসুন। 9টার সময় 9টা নাগাদ নিয়ে এসেছি। 9টা নাগাদ নিয়ে এসেছি। ওইখানে ম্যাডাম বসেছিলেন, ম্যাডামকে গিয়ে বললাম এমার্জেন্সি পেশেন্ট, ঠিক আছে? তখন বললো কিনা এখানে টিকিট করুন। ওইখানে টিকিটও করলাম। টিকিট করতে বললো ওপিডি ম্যাডাম বললো ওইখান থেকে, বলছে ওখানে টিকিট করুন। টিকিট করলাম। টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই, এখানে কোনো ডাক্তার নেই, আপনি পেশেন্টকে নিয়ে আউটডোরে যান। অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা, মানে এমার্জেন্সি, হ্যাঁ, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের হাড় হয়তো মনে হয় থেতলে গেছে, এরকম কন্ডিশন। পেশেন্ট থাকতে পারছে না, ছটফট করছে, পা মানে কুপানোর মতন, মানে কুপালে যেমন পা কাটে সেই রকম ভাবে পা কেটে গেছে, বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে, মানে দুটো পাই ইনজোর, দুটো পায়েরই অবস্থা খারাপ, আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে। মানে ব্লিডিং কাকে বলে? এখানে ডাক্তাররা কি বললেন? এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান। আউটডোরে গেছি। আউটডোরে অর্থোপেডিক্সের রুমে গিয়ে 106 নম্বর রুমে গিয়ে আমি নক করেছি। একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলছি কখন আসবে? বলছে কখন আসবে সেটা বলতে পারছি না। যাই হোক, তখন 9টা মানে 15-20 কি 9:30 মতন হবে। আমি বলছি তাহলে কখন আসবে? বলে কখন আসবে বলতে পারছি না, তবে অপেক্ষা করতে পারেন, 10টা 10:30টাও হতেও পারে। পরে উনি আবার এই কথাটাও বললো। তার মধ্যে ওই আমি আবার এইদিকে আবার এসছি। আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল, আপনি এমার্জেন্সিতে আবার যান, গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ, পেশেন্টকে ওখানে ডাক্তার নেই, আপনি যান। আবার এসছি ম্যাডামের কাছে। ম্যাডাম বলছে ওইখানে ডাক্তার নেই। আমি বললাম যে না। বলে ঠিক আছে দাঁড়ান দেখছি। বলে উনি উঠে গেল, একটা রুমে গেল, কি দেখলো না দেখলো জানি না। ম্যাডাম এসে বলছে এখানেও তো কোনো ডাক্তার নেই, কি করা যায় বলুন তো? হ্যাঁ ঠিক আছে দেখছি বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম 5-7 মিনিট 8 মিনিট কাছাকাছি হয়তো দাঁড়িয়েছিলাম। দেখছি যে না কেউ এলো না। আমি আবার আউটডোরে এসছি। তার মধ্যে মানে আউটডোরে আসছি, তার মধ্যে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করেছে, করে বলছে এখানে আয়, এখানে ডাক্তার এসছে। তো যাই হোক আমি ছুটে গেলাম। এবার ওই যে ছোটাছুটি করছি, তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে, ছেলে দুর্বল হয়ে যাচ্ছে। তারপরে ওইখানে ডাক্তার দেখলো, এবার 3-4 জন ছিল। দেখার পরে বলছে একে ওই কিসেতে নিয়ে যান, কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্সরে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে, কিভাবে ব্যান্ডেজ করতে হবে, এই সব করো, এই করো সেই করো বলে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম, আমি আর আমার মা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো, তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো। তখন হ্যাঁ ব্যান্ডেজ করলো। ব্যান্ডেজ করার পরে আমাকে বলছে পা কেটে যে কেউ হতে পারে, না ওটা কম্পাউন্ডার যারা ড্রেসিং করে, হয়তো মনে হয় ডাক্তার না, মনে হয় সে অন্য কেউ মানে হতে পারে। ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন, ঠিক আছে, উনি পিওর ডাক্তার না একদম। তা যাই হোক উনি আমাকে বললো আপনি এক্সরে ইসেতে যান, ওইখান থেকে ইসে করুন, এক্সরে ওইখানে যান। কি বেশ বললো এটাকে আমার। কখন মারা গেল? আমি এক্সরে ওইখানে গেছি, ওটাকে কি বলে যাই হোক আমি ভুলে যাচ্ছি, এখন বলতে পারছি না।
ওইখানে কাগজটা বের করতে গেছি, আমি কাগজটা বের করে জেরক্স করব, করে আমি এক্স-রে রুমে নিয়ে আসবো। আমি ওইসব দৌড়াদৌড়ি করতে করতে আসার পরে টাইমটা তো সবসময় অতটা ফলো করিনি, ওই 12টা এরকমই মানে কাছাকাছি হতে পারে, 11:30 12:15 এরকম কাছাকাছি হতে পারে। আসার পরে তখনও ছেলে মানে কথা বলছে, হ্যাঁ, যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে, তাই বললাম একটু জল খাবি, তা একটুখানি 2 ঢাকনি জল দিলাম। তাও মানে যারা ব্যান্ডেজ করছে ওনারা বলছিলেন যে এরকম জলটা খাওয়াবেন না, সাথে বুকে আটকে গিয়ে মারা যেতে পারে, এরকম করে জলটা খাওয়াবেন না। যাই হোক, খাওয়ালাম না। একটু গরম দুধও কিনে এনেছিলাম, সেটাও খাওয়াতে পারলাম না, ওনারা বারণ করলো বলে। তারপরে এইখানে নিয়ে এসেছি সিটি স্ক্যান করাতে। এইখানে নিয়ে আসার পরে অনেকটাই ডিস্টেন্স, এখানে নিয়ে এসেছি। তার সাথে আমাকে একটা ভাই হেল্প করেছে, গাড়ির ড্রাইভার, উনি আমাকে হেল্প করেছে। ওটা ওই 11:30 পরেই হবে, মানে টাইম এত কিছু আমি দেখিনি। মানে আমি সিটি স্ক্যান করতে পারিনি কেন, যখন মানে ইসেতে যখন নিয়ে আসছে এক্স-রে করতে, 5 ঘন্টা আগে এক্স-রে করবে, যখন এক্স-রে রুমে নিয়ে ঢুকেছে তখন মানে টেবিলে তুলেছে, আমি দেখছি কি না ছেলেটার বুকটা যেন আর নড়ছে না। আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন, একটু দেখো তো ভাই। ড্রাইভার ভাইটাকে বললাম, ও তো হেল্প করেছে, বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই। ও বলছে যে ঠিক আছে, আমাকে এরকম বলল, ঠিক আছে। তারপরে যে এক্স-রে করছে যে ছেলেটা, আমি বললাম কি না ওর একটু দেখো তো, ওর মানে শ্বাসটা মানে ইসে হচ্ছে না কেন, বুকটা নড়ছে না কেন। আমার নাম কবিতা দাস। তারপর ওনারা তাড়াতাড়ি করে আমাকে পাঠিয়ে দিল, মানে সিটি স্ক্যানার করতেই পারেনি, মানে ওই পায়ের এক্স-রেটা তুলে তাড়াতাড়ি করে বলছে এমার্জেন্সিতে নিয়ে যান। করা হচ্ছে যে পরিষেবা পায়নি, ডাক্তার পায়নি, আউটডোরে ঘোরানো হয়েছে একবার, এমার্জেন্সিতে ঘোরানো হয়েছে একবার, কিন্তু 12টা অব্দি এরকম করে শুধুমাত্র নাকি একটু ব্যান্ডেজ করা ছিল, কোনো কম্পাউন্ডার হয়তো করেছিলেন, ডাক্তার নন। এটা নিয়ে আপনার না, অ্যাকচুয়ালি একজন পেশেন্ট, আমি নাম করছি না, হি গট অ্যাডমিটেড অ্যারাউন্ড 8:40 AM, referred patient, if I am not that wrong. তারপর আমাদের এখানে টোটাল টিম অফ সার্জন অ্যান্ড অর্থোপেডিক্স টুক কেয়ার অফ হিম, এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্স-রে করা হয়, ইনক্লুডিং দ্য লেগস, ফুল লেগস, তার সঙ্গে আমরা প্যাটেলা ফ্র্যাকচার্স কিছু ছিল, ওখানে বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল, সঙ্গে ফুট কিছু এক্সরেস করা হয়। পেশেন্ট ওয়াজ ইন হাইপোভোলামিক শক। পরবর্তীকালে পেশেন্টকে রিসাসিট করা হয়, প্রথমে হিমোডাইনামিক স্টেবল করা হয়, তার সঙ্গে আমাদের জন্য নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক টেটানাস, স্যাপ্রাক্সিন, যেগুলো করার সমস্ত পেশেন্ট পেয়েছেন। আলটিমেটলি ইনসিডেন্টলি আই ভেরি আনফর্চুনেট টু সে, যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভোলামিক শক, ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয়। We tried to resuscitate and we are very sorry to inform that ultimately he breathed his last at 12:30 PM, if I am not that wrong. But we tried our best, our doctors tried our best, both the team of surgeons and orthopedics, and I've got the full BHT also, what are the treatments given to the patient that patient received. But again, we are very sorry to say that the patient breathed his last at 12:30 PM in spite of our best attempts. এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টর্স অ্যান্ড মানে টিম অফ সার্জেন্স এবং আমাদের যেটা অর্থোপেডিক্সের টিম, ট্রমার যে টিম আমাদের, দে অল অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইন স্পাইট অফ আওয়ার বেস্ট অ্যাটেম্প্ট, হাইপোভোলামিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট, বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন, সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি, এটা আমি স্বীকার করছি। উই ট্রাইড আওয়ার বেস্ট, বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচার্স হলে, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, কারণ অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায়। অ্যান্ড হি হ্যাজ গট দ্য হাইপোভোলামিক শক, দ্যাট ইজ দ্য বেসিক থিং, মানে প্রচুর ব্লাড লস হয়েছিল পেশেন্ট যখন এখানে। এইটা আমি ঠিক জানি না, বিকজ আমি এটাই বললাম, যদি কেউ বলেন যে ডাক্তার ছিল না, বাট আই হ্যাভ গট দ্য এন্টায়ার BHT, বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি টিকেট, যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল, আই হ্যাভ গট দ্য এন্টায়ার ডিটেলস উইথ মি রাইট নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।